সালাম আলাইকুম চাচুরা। প্রতিদিনের মতো আসলে এই যে ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার তোমাদের শেষ করা হয়েছিল। এটা মেবি তোমাদের সাথে এনামুল ভাই ছিল, মানে তাল ভাইয়া ছিল। সো এনাম ভাই যেগুলো পড়াইছে এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমার কাছে মনে হয়েছে এখানকার একটা অ্যাডভান্স প্রবলেম আছে, সেটা যদি তুমি করো বুয়েট পরীক্ষায় আসা একটা কোশ্চেন বা এই ধাঁচের কোশ্চেনগুলো বুয়েট পরীক্ষায় আসছে। সো সেই কোশ্চেন টাইপের এই কোশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো, এটা তোমাকে পরীক্ষার আগের দিনে হলেও বা পরীক্ষার আগে কয়েকদিন আছে, এই কয়েকদিনের আগে যে আমরা এটা পড়াচ্ছি, এটা যদি তুমি শিখে যাও পরীক্ষা হলে তুমি অনেকটুকু হেল্প পাবা। চলো আমি একটা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন টাইপের একটা ম্যাথ নিয়ে আজকে কথা বলবো ফার্স্ট পেপারে। হ্যাঁ, ওকে, চলো। সো অঙ্কটা কি বলছে একটু ভালো করে দেখো, ইংলিশে বলা আছে। এটা কি বলছে? ইন এ রেক্ট্যাঙ্গেল অফ এ লেন্থ 8 ইউনিট অ্যান্ড ব্রেথ 6 ইউনিট। তার মানে রেক্ট্যাঙ্গেল মানে তো জানো তুমি, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে একটা আয়তক্ষেত্র। সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 একক এবং প্রস্থ যদি 6 একক হয়, মানে দৈর্ঘ্য 8 প্রস্থ 6 হয়। এ ডায়াগোনাল ইজ ড্রন, ওই আয়তক্ষেত্রের মধ্যে একটা ডায়াগোনাল বা কর্ণ আঁকা হলো। দ্য ইনসার্কেলস অফ দ্য লোয়ার অ্যান্ড আপার ট্রায়াঙ্গেল আর ড্রন। তার মানে এখানে একটা ডায়াগোনাল টানা হলো। দেখো 8 আর 6 দিয়ে একটা পার্পল কালারের একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, এখানে ডায়াগোনাল টানা হলো। এই ডায়াগোনালের দুই পাশে দুটো সার্কেল ড্র করা হলো। এখানে একটা মানে হচ্ছে তোমার লোয়ার পার্টে আর আপার পার্টে একটা সার্কেল ড্র করা হলো। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ দ্য সার্কেল। আমাকে যেটা বের করতে বলা হয়েছে, এই যে দুইটা সার্কেল আমি ড্র করছি, এই দুটো সার্কেলের সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বের করো। খুবই মজার অঙ্ক, এটা খুবই মজার অঙ্ক। এটা বুয়েট পরীক্ষায় যেভাবে এসেছিল সেটা একটু আমি বলি। বলা হয়েছিল একটা আয়তাকার মাঠ, এই মাঠের একটা লেন্থ বলা ছিল, লেন্থ এবং ব্রেথ বলা ছিল। বলা হয়েছে এই মাঠের কর্ণ দিয়ে দুইটা ত্রিভুজে ভাগ করা হলো এই মাঠকে। সো দুইটা ত্রিভুজে কি করা হলো, দুইটা সার্কেল ড্র করা হলো বা বৃত্ত আঁকা হলো। এই বৃত্তের কেন্দ্রে একজন লোক দাঁড়িয়ে, ধরো যে এনাম ভাই দাঁড়িয়ে এখানে। আরেকটা বৃত্ত ছিল, সেটার কেন্দ্রে ধরো সৌরভ ভাই দাঁড়িয়ে। বলা হলো এই দুইজনের, এনাম ভাই এবং সৌরভ ভাইয়ের মধ্যবর্তী ডিস্টেন্স কত বের করো। ইএসটা কত হবে, এই ভ্যালুটা আমাকে বের করতে বলা হয়েছে। এটা খুবই সিম্পল ভাবে করা যায়, খুবই সিম্পল, কয়েকটা নিয়মে করা যায় এটা। আমি তোমাকে এটা ত্রিকোণমিতির ফর্মুলা দিয়েও করতে পারবো, অথবা পিথাগোরাসের নরমাল কনসেপ্ট দিয়েও এই অঙ্কটা করা যাবে। দেখো আমি কিভাবে করি। সো এই বৃত্ত এবং এই বৃত্ত, দুই বৃত্তের রেডিয়াস তো সেম, তাই না? সো আমরা ফার্স্ট রেডিয়াসটা ড্র করে নিই, দুইটা বৃত্তের রেডিয়াসটা ড্র করে নিই। এখান থেকে এইটুকু হচ্ছে রেডিয়াস এটার, আর এখান থেকে এইটুকু রেডিয়াস, দুটোই তো আর করে করে, তাই না? তাহলে এটাও আর, এটাও আর। ঠিক আছে, খুবই সিম্পল। এখন শোনো ভালো করে, এখন খুব ভালো করে শোনো, আমি এটা নরমাল কনসেপ্টে বের করি। এই আর এর মান যদি আমি বের করতে পারি তাহলে দুনিয়ার কাজ শেষ। এই যে আর, এই আর এর মান যদি তুমি বের করতে পারো তাহলে এখানে সব বের করা যাবে, সব বের করা যাবে। আর এর মানটা তুমি কিভাবে বের করবা? অনেকভাবে বের করা যায়। আমি নরমালি ত্রিকোণমিতির ফর্মুলাতে বের করা শিখি। চলো কিভাবে করব। আমি এখানে নাম দিয়ে নিলাম এবিসি ত্রিভুজ। এটা এই ত্রিভুজের আর এর মানটা আমাকে বের করা লাগবে। সো এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, কোন ত্রিভুজটা দেখতে পাচ্ছি বলো তো দেখি? এবিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, আমি একটু মোটা করে আঁকছি। এ বি সি একটা ত্রিভুজ। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজকে নিয়ে আমি ধরো কথা বলছি। এই ত্রিভুজের এইটুকু 8 আর এইটুকু হচ্ছে 6। এটা যেহেতু রেক্ট্যাঙ্গেল ছিল, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 8 আর 6 হলে এটা কত হয়? 10 হয়। এটাও আমরা জানি। 6 আর 8 যদি লম্বভূমি হয় তাহলে অতিভুজটা হয় 10। সো আমরা এবিসি ত্রিভুজের জন্য আর এর মানটা বের করব। তাহলে এই যে এবিসি, এটা কি ছিল আসলে বলো তো দেখি? এই যে বৃত্ত যদি আমরা চিন্তা করি, এই বৃত্তে এই ত্রিভুজের এই বৃত্তটা কিন্তু অন্তর্বৃত্ত, ঠিক কিনা? অন্তর্বৃত্ত না? অন্তর্বৃত্ত। তাহলে আমরা মনে একটা ফর্মুলা জানি, ডেল্টা ইকুয়াল টু এস ইন্টু আর। মনে আছে? ডেল্টা ইকুয়াল টু কি? এস ইন্টু আর। ডেল্টা হচ্ছে ত্রিভুজের এরিয়া, এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর আরটা কি ছিল? আরটা ছিল ওই ত্রিভুজের ভিতরে যে বৃত্ত ড্র করা যায়, ভিতরে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। মনে আছে? এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে এরিয়া, আর এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, আর আরটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। ওই ত্রিভুজের ভিতরে যে বৃত্ত ড্র করা যাবে, ভিতরে যে বৃত্ত ড্র করা যাবে সেটার ব্যাসার্ধ। তাহলে এখানে ডেল্টার মানটা বের করা যায়। এরিয়া, যেহেতু সমকোণী ত্রিভুজ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতাতে করে ফেললাম। আর এসটা কি ছিল? অর্ধ পরিসীমা।
তার মানে 6 প্লাস 10 প্লাস 8 তার অর্ধেক, আর আর এর মানটা আমরা বের করে ফেলবো, শেষ। 6 × 8 = 48/2 মানে 24, 8 6 14, 14 আর 10 24, 24/2 মানে 12, এই 12 দ্বারা কাটলে 2, সো আর এর ভ্যালু বের হয়ে আসলো 2, শেষ। আর এর ভ্যালু 2 বের হয়ে আসছে, তার মানে অঙ্ক ডান, শেষ, অঙ্ক শেষ। আর এর ভ্যালু 2 বের হয়ে আসছে, তার মানে অঙ্ক শেষ। এটা বেশি মোটা হয়ে গেছে, সো আর এর ভ্যালু বের হয়ে আসছে 2, অঙ্ক শেষ। কিভাবে অঙ্ক শেষ খেয়াল করে দেখো, এটা অনেকভাবে বলা যায়। আর এর ভ্যালু যেহেতু বেড়েছে, তাহলে ই এবং এস এর দূরত্বটা বের করা সম্ভব। এটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে তুমি চিন্তা করবা। কিভাবে চিন্তা করো, আমি এই এ বিন্দুকে 0 0 বিন্দু ধরে নিলাম মনে মনে, এটাকে ধরে নিলাম এক্স অক্ষরেখা, এটাকে ধরে নিলাম ওয়াই অক্ষরেখা, কোনো সমস্যা নাই তো? মানে অক্ষটা যেখানেই হোক দূরত্বের তো কখনো পরিবর্তন হয় না, হয় কি? ধরে নাও যে আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই, ধরে নাও এক্স অক্ষ ওয়াই অক্ষ। সো আমি যদি বলি এই কি বলে তোমার এই রেক্ট্যাঙ্গেলটা এখানে আছে, তখন এই বিন্দু আর এই বিন্দুর যে দূরত্ব, এই রেক্ট্যাঙ্গেলটা যদি এখানে যায় সেম শেপের, যে এটারও শেপ যতটুকু, দৈর্ঘ্যপ্রস্থ যতটুকু, এটারও দৈর্ঘ্যপ্রস্থ ততটুকু, সো এখানে এ এবং বি এর দূরত্ব যা, এখানেও কিন্তু এ আর বি এর দূরত্ব তাই হবে, কোনো পরিবর্তন হবে না। মূল বিন্দু যেখানে হয় হোক গা, দূরত্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় সমীকরণের, পরিবর্তন হয় বিন্দুর স্থানাঙ্কের, দূরত্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু দূরত্বের পরিবর্তন হয় না, তাহলে যে কোনো জায়গায় আমরা, যেহেতু দূরত্ব এখানে বের করা লাগবে, যে কোনো জায়গায় আমরা ওই পয়েন্টটা চিন্তা করতে পারি। সেটাকে আমরা 0 0 পয়েন্ট চিন্তা করলাম। এটাকে যদি 0 0 পয়েন্ট তুমি চিন্তা করে ফেলো, তাহলে এখন দেখো তো দেখি এই ই বিন্দুর স্থানাঙ্ক কত আসে। এই বিন্দুর স্থানাঙ্ক মানে কত, এখান থেকে এই পর্যন্ত এইটুকু কত, আর না? আর এখান থেকে এই পর্যন্ত এটাও তো আর, তাই না? তাহলে আর এর মান কিন্তু 2 বের করে ফেলছি আমি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত, 2,2, ঠিক আছে? 2, কত 2। তাহলে খেয়াল করে দেখো, এই পুরোটা ছিল কিন্তু আমার 8, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 2, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 6। বোঝা গেল? এটা তো হওয়ার কথা ছিল নাকি? আচ্ছা, এটা আমরা না লিখে এইভাবে, সো এটা হচ্ছে 2,2 হয়ে গেল। আর ওইখানে একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছিলাম, ওইখানে কিন্তু আমরা আরেকটা বৃত্ত দেখতে পাই, দুইটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সেম হবে। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আর হবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আর হবে। সো খেয়াল করে দেখো, এটা হচ্ছে আর, তার মানে আর এর ভ্যালু এটাও 2, এটা আর এর ভ্যালু এটাও ছিল 2। তাহলে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত যদি 2 হয়, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত আসবে, পুরোটা ছিল কিন্তু 6, সো এটা যদি 2 হয়ে যায় তাহলে এইটুকু হবে 4। আর এখান থেকে এইটুকু দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আর ছিল, এই যে আর 2, তাহলে এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত আসবে, এই পুরোটা কিন্তু ছিল 8, সো এটা যদি 2 হয় তাহলে এটা হবে 6। তাহলে এখন বলো এস বিন্দুর স্থানাঙ্ক কত আসবে? এস বিন্দুর স্থানাঙ্কটা এখান থেকে বের করে ফেলো। খেয়াল করো, এস বিন্দুর স্থানাঙ্ক মানে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব। এটা যদি 0 0 বিন্দু হয়, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে কোন পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত, এই পর্যন্ত কত, এই পর্যন্ত হচ্ছে 6। তাহলে এই বিন্দুর ভুজ হচ্ছে 6, কোটি কত, কোটি হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত কত, এটা 4। তাহলে 6,4 হচ্ছে এস বিন্দুর কোটি, বা এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,4। তাহলে এখন আমি দেখো, ই বিন্দুর স্থানাঙ্ক জানো 2,2 আর এস বিন্দুর স্থানাঙ্ক জানো 6,4, এই দুইটা দূরত্ব বের করে ফেলো। তাহলে ই এস সমান সমান আমরা কত জানি, দুইটা বিন্দু যদি জানি, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার অর্থাৎ 6 - 2 হোল স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার মানে 4 - 2 হোল স্কয়ার, শেষ। তাহলে রুট ওভার 6 - 2, 4 এর উপর স্কয়ার মানে 16, আর 2 এর উপর স্কয়ার মানে 4, তাহলে 16 আর 4 20, 20 মানে 4 এ 5 20, তার মানে 2√5, এত একক। খুবই মজার অঙ্ক, খুবই মজার অঙ্ক, খুবই মজার অঙ্ক, ঠিক আছে? এটা আরেকটা নিয়মে করা যায়, দরকার নাই, এটা পিথাগোরাসের নরমাল থিওরি দিয়েও করা যায়, বা আমাদের যে কি বলে ইয়ার কনসেপ্ট যেটা ছিল সেটা দিয়েও করা যায় আর কি। পিথাগোরাসিয়ান যে কনসেপ্টটা, অথবা বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেইটার কনসেপ্ট দিয়েও কিন্তু তুমি এটা করে ফেলতে পারবা। আর এর মানটা বের করা, ডেল্টা ইকুয়াল টু এসআর দিয়েও করা যায়, বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব দিয়ে যেটা করা যায়, ওইভাবেও কিন্তু এই অঙ্কটা করা যায়। তো আমি যদি তোমাকে ওইটা দেখাই যে বহিস্থ বিন্দুর যে কনসেপ্টটা ছিল সেটা দিয়ে কিভাবে করে, এটা খুবই সিম্পল হবে, ছোট্ট করে একটু দেখে নাও। আমি তোমাকে, এটা তো মেইনলি ফর্মুলা ছিল, থিওরি ছিল, ফিগারটা একটু ড্র করে দিই। ওকে, আমি এই ফিগারটা একটু হাতে ড্র করি, মনে করো এরকম হইলো। আচ্ছা, এই একটা নেই আমি কথা বলি, তাহলে বাকিটা পারা যাবে। আর এর মানটা বের করা আমি শেখাবো। তো আর এর মানটা কিভাবে বের করবো, তুমি কিন্তু এটা জানো। খেয়াল করো, এটা যদি একটা বৃত্ত হয়,
বৃত্তের বাইরের কোন একটা বিন্দু, এই বিন্দু থেকে এখানে একটা স্পর্শক টানলা, আবার এই বিন্দু থেকে এখানে একটা স্পর্শক টানলা। এটা যদি পি বিন্দু হয় আর এটা যদি এ বিন্দু, এটা যদি বি বিন্দু হয়, তাহলে বহিঃস্থ কোনো বিন্দু থেকে এই স্পর্শ বিন্দু পর্যন্ত দুটা দৈর্ঘ্যই কিন্তু সমান হয়। বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যে দুটো স্পর্শক টানা যায় সেই দুটো দৈর্ঘ্য কিন্তু সমান হয়। এই পি থেকে এ পর্যন্ত এইটুকু দৈর্ঘ্য যা পি থেকে বি পর্যন্ত এইটুকু দৈর্ঘ্য কিন্তু তাই হয়। তাহলে খেয়াল করে দেখো, আমার পুরাটা দূরত্ব কত ছিল? আর ছিল কিন্তু, হ্যাঁ আমি ধরে নিয়েছিলাম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর, এখান থেকে এই পর্যন্ত কত ধরে নিয়েছিলাম? আর এর মান বের করাটাই শেখাচ্ছি। তাহলে এই পুরোটা ছিল হচ্ছে 8 আর এই পুরোটা ছিল হচ্ছে 6 আর এটা হয় কত? 10। সেটা তো মেইন কনসেপ্ট ছিল। এখন আমাদের উল্টা কনসেপ্টে আমরা এখন আসি। এটা যদি আর হয় তাহলে এটা কত আসবে? 8 - আর হয়ে যাবে এই পুরোটা। খেয়াল করে দেখো, এটা ধরে নাও ওই বহিঃস্থ বিন্দু পি বিন্দু, এই পি বিন্দু থেকে এখানে একটা স্পর্শক টানছো পি এ আর এখানে একটা স্পর্শক টানছো পিবি। আমরা কি জানি পি থেকে এই পর্যন্ত এটার দূরত্ব যতটুকু, পি থেকে বি পর্যন্ত এটার দূরত্ব ততটুকু। তাহলে পি থেকে বি পর্যন্ত এটা 8 - আর হলে পি থেকে 8 পর্যন্ত এটাও হবে 8 - আর, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 8 - আর হবে, হতে বাধ্য কিনা পি বিন্দু থেকে যদি তুমি নাও। সিমিলার কনসেপ্ট যদি আমরা ইউজ করি এইটার জন্য, খেয়াল করো, সেটা হলো এই বিন্দুর জন্য, কিউ বিন্দুর জন্য যদি অ্যাপ্লাই করো তুমি, এটা যদি 6 হয়, এটা যদি আর হয়, তাহলে এটা 6 - আর হচ্ছে এই দূরত্ব। সো এই বিন্দুর কনসেপ্ট যদি তুমি চিন্তা করো, কিউ বিন্দু থেকে এখানে এ বিন্দুতে আমি স্পর্শক টানবো, সেটা হচ্ছে এই যে এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব, এই দুটা কিন্তু সমান হবে। বহিঃস্থ বিন্দু এটা, এই বিন্দু থেকে এই বৃত্তে দুটো স্পর্শক টানা গেছে, একটা এই স্পর্শক আর একটা হচ্ছে এই স্পর্শক, এই দুটা দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তাহলে এটা 6 - আর যদি হয়, এটা হচ্ছে 6 - আর। বোঝা গেল? এইটুকু হচ্ছে 8 - আর, কারণ এই দৈর্ঘ্য সমান আর এখানে এই দৈর্ঘ্য সমান। তাহলে এটা 8 - আর, এটা হচ্ছে আচ্ছা 6 - আর। 8 - আর কেন লিখলাম? এটা হচ্ছে 6 - আর। এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান। তো এখন দেখো, এইটুকু 6 - আর কিউ এ আর এইটুকু কিউ এপি, এপি এবং এ কিউ, এটা 6 - আর 8 - আর, এই দুটো দৈর্ঘ্য মিলে হবে 10। এখান থেকে আর এর ভ্যালু তুমি বের করতে পারবা। এখানে পি কিউ সমান সমান হচ্ছে 10, পি কিউ মানে কত? 8 - আর প্লাস 6 - আর, এই দুটো মিলে হচ্ছে 10। সো 8 6 14 - 2r ইকুয়াল টু 10। সো 2r ইকুয়াল টু 4। সো আর এর ভ্যালু চলে আসবে 2। আর এর ভ্যালু বের করে ফেলছো। আর এর ভ্যালু বের করতে পারলেই, মানে এই বিন্দুর তুমি স্থানাঙ্ক জানো 2,2 হবে, আর এখানে একটা বৃত্ত ড্র করা যাবে, সেটার স্থানাঙ্ক তুমি আগের মতো করে বের করে ফেলবা। সো আর এর ভ্যালু ডেল্টা ইকুয়াল টু এস আর দিয়েও করা যায়। নর্মাল যে বাইরের পয়েন্ট থেকে স্পর্শবিন্দু পর্যন্ত দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান, সেই কনসেপ্ট দিয়েও কিন্তু আর এর ভ্যালুটা বের করা যায়। আর এর ভ্যালু যদি তুমি বের করতে পারো, তারপরে নর্মাল স্থানাঙ্ক বিন্দুর কনসেপ্ট থেকে তুমি এই দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা খুব সিম্পলি ভাবে বের করা যায়। সো এরকম অ্যাপ্লিকেশন টাইপের অঙ্কগুলো কিন্তু ভর্তি পরীক্ষাতে বেশি আসতে দেখা যায়। কোনিক্সের অ্যাপ্লিকেশন বলো, ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন বলো, ইন্টিগ্রেশনের এরিয়া অ্যাপ্লিকেশন বলো, ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন বলো, বহুপদীর অ্যাপ্লিকেশন বলো। সো অ্যাপ্লিকেশন মানে ওই অঙ্কটাকে আমাদের লাইফের সাথে আমরা কিভাবে রিলেট করা যায়, এই রিলেটিং কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে সব থেকে বেশি আসতে দেখা যায়। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, অন্তত পরীক্ষার হলে যেন তোমাকে চিন্তা শক্তি বাড়ায় দেয়। হয়তোবা এই অঙ্কটাই তুমি কমন পাবা না, বাট এই যে চিন্তা করছো, যে অঙ্কের যে আমরা সরাসরি অঙ্কের ফর্মুলা ফেলে একটা অঙ্ক সলভ করি, সেই সলভ থেকে বের হয়ে এসে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার অ্যাবিলিটি বা চিন্তা করার ক্ষমতা যেন তোমার বৃদ্ধি পায়, এই জন্য আসলে এই অ্যাডভান্স প্রবলেমগুলো দেওয়া হয় এবং আমরা ক্লাসের মধ্যে করাই। সো আজকের ক্লাসের অঙ্কটা হয়তো এই অঙ্ক কমন পাবা না, বাট এই অঙ্ক আসতে পারে, বা আসলে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই চিন্তা শক্তি যেন তোমার বৃদ্ধি হয়, এটার জন্য আসলে এই অঙ্কটা করানো। তো আশা করছি আমি এই অঙ্কটা করে তোমার হচ্ছে একটু হলেও লাভ হবে। সো দেখা হবে এরপরে। তোমাদের সাথে তো আর ক্লাস নেওয়া হবে না, কারণ তোমরা তো এখন বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হবা। সো যেখানেই চান্স পাও অবশ্যই জানাবা কে কোথায় আছো, কেমন আছো। আমরা ছিলাম তোমাদের সাথে, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।